বিভিন্ন গণমাধ্যম যেটি বলছে যে সময়ের সাথে ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র তারা হচ্ছে এই যুদ্ধটি চালিয়ে যাচ্ছে, কারণ এখানে তারা বলছে যে ইরান এর আগে বড় বড় ক্ষেপণাস্ত্র হচ্ছে নিক্ষেপ করেছিল, এবার তারা ছোট ছোট অর্থাৎ বেশিরভাগই তারা ড্রোন দিয়ে এক ধরনের যে হামলাটি চালাচ্ছে এটা যাতে সময়টা ক্ষেপণ হয়, কারণ তাদের মজুদ সীমিত এবং একই সাথে এর ফলে অন্যান্য যেসব দেশগুলো তারাও তাদের কৌশলের জায়গায় কতটা সময় নিচ্ছে সেটিও আসলে ইরানের দেখবার বিষয়। এরকম বেশ কিছু গণমাধ্যম বলছে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো যেটা আপনি বলেছেন যে সময়ের সাথে এটা কতদিন চলবে, যেটা আমি বুঝলাম প্রশ্ন থেকে, তো আমি প্রথমে বলেছি একটা যুদ্ধের স্থায়িত্ব নির্ভর করে এটা কি টোটাল ওয়ার, লিমিটেড ওয়ার, নাকি কনভেনশনাল আনকনভেনশনাল, তার অবজেক্টিভটা কি। এখানে কিন্তু যে অবজেক্টিভটা দেখানো হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র মানে তৈরি এবং সেটা ক্ষেপণ ক্ষমতাকে ধ্বংস করা। বাট এটা হচ্ছে ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার, যেখানে প্রত্যেকটা যুদ্ধের একটা হিডেন অবজেক্টিভ থাকে, যেটাকে রবার্ট ফ্লিক্স বলতেন যে ফলস ফ্ল্যাগ। আপনাকে দেখানো হবে যে ইরাকে পারমাণবিক অস্ত্র আছে, এই জন্য শান্তির জন্য আপনি সেখানে তাকে ধ্বংস করতে যাবেন। আসলে আপনি ফুললি আপনি জানেন যে তার কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, থাকলে আপনি এটাকে যেতেন না, কারণ পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হয় না। তো ইরানের যে আসল অবজেক্টিভটা সেটা সম্পর্কে আমি বলছি। এটা হচ্ছে ইরানে যে এখন ইন্টারনাল একটা আনরেস্ট চলছে, তো এই যুদ্ধের মাধ্যমে তাদের শক্তি বা তাদের সামরিক শক্তিকে ক্ষয় করে এবং সেখানে একটা অস্থিরতা তৈরি করে ইন্টারনাল যে ডাইনামিক্স আছে, ইন্টারনাল যে ফ্যাক্টর আছে অসন্তোষ, তাদেরকে দিয়ে ক্ষমতাটা দখল করানো বা ইরানের যে ইসলামিক শাসন ব্যবস্থা চলছে সেটার পতন ঘটানো, এটা হচ্ছে আসল অবজেক্টিভ। এটাকে যেটা বলছিলাম ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার বলে, যে কোল্ড ওয়ার কিন্তু ইউএস আর্মি এবং রাশিয়ান আর্মি ফাইট করেছে কেজিবি এবং সিআই। ফোর্থ জেনারেশন মডেলটা এরকমই হয়, ডিরেক্টলি দেখেন এখানে কিন্তু কোনো দেশেই জিওগ্রাফিক্যালি ডাইরেক্টলি ট্রুপস এঙ্গেজমেন্ট হয়নি, ইনডিরেক্ট ফর্ম অফ ওয়ার, মানে আপনার মিসাইল মারা হচ্ছে। তো এটাতে কিন্তু কোনো ডিসিশন অ্যাচিভ হবে না, খুবই ডিফিকাল্ট। মানে ডিসিশনটা হচ্ছে ইম্পোজিশন অফ দ্য উইল। আপনি যদি ক্লজউইজের অনওয়ার্ড বই রেফার করেন, আপনার উইলটা ইম্পোজ করতে হবে। সেটা শুধু গ্রাউন্ড অকুপেশনের পর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যেটাকে বলে সেটা ধ্বংস করতে পারলেই আপনি পারবেন। যেমন 71-এ আমাদের এখানে যেটা হয়েছিল, ইন্ডিয়ান ট্রুপস আমাদের ঢাকাকে ক্যাপচার করার পর তাদের শাসন ব্যবস্থা এখানে যেটা ছিল সেটাকে ভেঙে দিতে পেরেছিল। ইরানে সেই অবস্থা কিন্তু এই ইনডিরেক্ট ফর্ম অফ ওয়ারে সেটা করতে পারবে না। এবং যেটা তারা করছে ওই যেটা বললাম আমি, যে ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার মডেলের একটা রূপ এখানে তারা করছে, যে ইরানে আনরেস্ট রয়েছে, ইনডিরেক্ট এঙ্গেজমেন্ট বা ডিসএঙ্গেজ ফর্ম অফ ওয়ারের মাধ্যমে সেখানে একটা অস্থিরতা ক্রিয়েট করা, ক্রাইসিস ক্রিয়েট করা, জ্বালানির ক্রাইসিস, খাবারের ক্রাইসিস ক্রিয়েট করা, যাতে ইন্টারনাল আনরেস্টটা আরো ঠিক হয়, যেটা রাশিয়াতে করা হয়েছিল 1990 সালে, যেটার মাধ্যমে কোল্ড ওয়ারটা ছিল একটা ফর্ম হবে ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার। সেখানে দেখেন রাশিয়ানের ভিতরে একটা আনরেস্ট ছিল, তাদের ভিতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল। তো ওই পরিস্থিতিটা এন্ড গ্লাসনোস্ট এটার মাধ্যমে সেই আনরেস্ট বা সেই ডিসস্যাটিসফ্যাকশনটাকে মানে আরো উস্কিয়ে দিয়ে তাদের মাধ্যমেই তাদেরকে কিন্তু রাশিয়াকে ধ্বংস করা হয়েছে। ইউএসএ ইজ প্লেইং দ্য সেম ফর্ম অফ ওয়ারফেয়ার ইন ইরান। তারা চাচ্ছে যে সেখানে অস্থিরতা, অর্থনৈতিক ক্রাইসিস, ডিপ্লোম্যাটিক ক্রাইসিস, বিভিন্ন ক্রাইসিস ক্রিয়েট করে এই আক্রমণের মাধ্যমে তাদের ভেতরে যে অসন্তোষ জনগণের ভিতরে তৈরি হয়েছে সেটাকে দিয়ে তাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা পরিবর্তন করা। তো এটা করাটা কিন্তু খুব লেন্দি একটা ব্যাপার। কোল্ড ওয়ার প্রায় 30 বছর 40 বছর লেগেছিল। তো এই ফর্মটা কিন্তু শুরু হয়েছে আগে, কয়েকদিন আগেও আপনারা দেখেন অ্যাটাক করেছে, এখন আবার অ্যাটাক করছে, সামনে আবার করবে, বিভিন্ন ফর্মে করবে। তাদের ভেতরে যে একটা গ্রুপ যারা রয়েছে ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, তাদেরকে এক্সপ্লয়েট করবে। এইভাবেই এই জেনারেশন অফ ওয়ারফেয়ার যেটাকে বলে ফোর্থ জেনারেশন, এর মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থাকে টপল করার চেষ্টা করবে। কারণ গ্রাউন্ড ট্রুপস কিন্তু কোন দেশই
মানে ধরেন যে ইউএস এক্সপেডিশনারি ফোর্স যেটাকে বলে, মেরাইন ফোর্স, তারা যদি ইরানে যে ল্যান্ড করতো এবং যুদ্ধ করতো, তাহলে আমি চিন্তা করতাম যে তারা একটা আপনি কমপ্লিট। যে কৌশলগুলোর কথা বলছেন সেই কৌশলগুলো দিয়ে যুদ্ধটা আসলে কতদূর পর্যন্ত ইরানের পক্ষে থাকা সম্ভব, বা বিজয় হওয়া বা তাদেরকে পরাজিত করবার মতো আসলে থাকা সম্ভব? আমি উত্তরটা নিব, তবে আমার একটি প্রশ্ন রয়েছে ডক্টর এস এম আমানুল্লাহ আপনার কাছে। সেটি হচ্ছে, আমরা আল জাজিরার একটা এক্সপ্লেনার বলছে তারা যে এলএনজি উৎপাদন বন্ধ করেছে কাতার এনার্জি এবং বাংলাদেশের মধ্যে বড় প্রভাব পড়বে। এরই মধ্যে আমরা জানি যে সরকারের পক্ষ থেকেও এক ধরনের সময়সীমা বলা হচ্ছে যে কতদিনের মজুত রয়েছে এইসব জ্বালানি, যেই পদার্থগুলো রয়েছে, এনার্জির যেসব বিষয়গুলো রয়েছে, সেই হিসেব করে যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় এবং এলএনজি উৎপাদনের একটা শঙ্কা তৈরি হয়েছে, আমাদের মতো দেশে, যেহেতু আমরা মধ্যপ্রাচ্য থেকেই এই জ্বালানিগুলো বেশি নিয়ে থাকি, সামনে আসলে এটির প্রভাব আমাদের বাংলাদেশে কেমন পড়বে বলে আপনার কাছে মনে হয়? আপনাকেই বলি, ওভারঅল একটা প্রভাব তো আপনার পৃথিবীর সব দেশেই পড়বে, এবং আমরা যারা ডিপেন্ডেন্ট আপনার মধ্যপ্রাচ্যের উপরে, তাদের উপরে তো পড়বেই। এলএনজি প্রভাবও পড়বে। আপনার প্রায় 1 কোটির মতো গালফ স্টেটে আমাদের কর্মী এই মুহূর্তে কাজ করছে, তাদের একটা রেমিটেন্সের প্রভাব পড়বে, এগুলা পড়বে। কিন্তু আমাদের জ্বালানি সক্ষমতা এবং আমাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, তারা বলছে যে প্রায় মাসখানেকের মতো চলবে। কিন্তু তারা অল্টারনেটিভ সোর্স যেগুলো আছে, আরো তো অল্টারনেটিভ সোর্স আছে, সেই অল্টারনেটিভ সোর্সে কিন্তু তারা অলরেডি এলসি গুলো শুরু করেছেন এবং অন্যান্য জায়গাতে তারা হাত দিতে শুরু করেছেন। এবং এই ধরনের ক্রাইসিসে অতীত বাংলাদেশের কিন্তু নিয়ন্ত্রণ করার সক্ষমতা রয়েছে, এবং আশেপাশের দেশগুলো থেকে আরো অল্টারনেটিভ সোর্সে কিন্তু আনার কিন্তু সোর্স রয়ে গেছে। ব্রুনাইয়ের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। সব মিলিয়ে আপনার এই জায়গাটাতে আমার মনে হয় না যে খুব বেশি, তবে যদি খুব বেশি জ্বালানি প্রভাব পড়বে বা কি পড়বে আমি মনে করি না। তবে যদি খুব দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু অন্যান্য দেশের মতো অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশেও কিন্তু এর প্রভাবটা পড়বে। তবে সব থেকে বেশি ভয় পাচ্ছি আমি, যেহেতু প্রায় 1 কোটির মতো আমাদের গালফ স্টেটে আপনার প্রত্যেকটা শহরে একদম গিজ গিজ করে আপনার বাঙালিরা, সেখানে যদি ব্যবসা বাণিজ্য কম থাকে, ট্যুরিজম কম হয়, ফ্লাইট গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, শত শত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমাদের। সেগুলো যদি হয়ে যায়, তাহলে যতই ভিসার মেয়াদ বাড়াক না কেন, আমাদের রেমিটেন্সে একটা প্রবলেম হয় কিনা সেটা নিয়ে বরং আমি একটু চিন্তিত। নিশ্চয়ই, আমরাও সেই বিষয়ে নিয়ে একটু কথা বলবো। আমাদের এক সহকর্মী যুক্ত হয়েছেন কুয়েত থেকে, আমরা কুয়েতের একটু খবর জেনে আসি। সাদেক রিপন, অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আজকের দিনে কুয়েতের সর্বশেষ এই যুদ্ধের কি খবর আছে আপনার কাছে? নিশ্চয়ই তিনি সব বলতে পারবেন না। আজকে তেমন কোনো বিকট শব্দ বা হামলার তেমন খবর পাওয়া যায় নাই। তবে সারাদিনে থেমে থেমে একাধিকবার সতর্কতা সাইলেন্স দেওয়া হচ্ছে। আর আজ থেকে আবার এরা শুরু করছে যে সতর্কতা সাইলেন্স, এটা প্রত্যেকের মোবাইলে যাবে, যেখানে প্রবাসীরা তাদের মোবাইলে একটা অ্যাপস আছে, সাহেল অ্যাপস। ওই অ্যাপস এর মাধ্যমে এই এখন থেকে সতর্কতা সাইলেন্স এটা দেওয়া হবে প্রবাসীদের এবং স্থানীয় নাগরিক যারা আছেন সবার মোবাইলে এটা দেওয়া যাবে এই অ্যাপস এর মাধ্যমে। আবার আরেকটা জিনিস যেটা আজকে মঙ্গলবার যেটা নিষেধাজ্ঞা জারি করছে, কুয়েতের আকাশের ছবি তোলা এবং ড্রোন ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করছে। চলমান পরিস্থিতিতে এটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে। কেউ যাতে ছবি না তুলে আকাশের বা ড্রোন ব্যবহার না করে। আবার এর পাশাপাশি আরেকটা আমরা যেটা দেখেছি, ভিসা প্রসেসিং সেন্টার বিএসএফ ও তাদের ভিসা প্রসেসিং সেন্টার সাময়িক স্থগিত রেখেছে এই পরিস্থিতির কারণে। আর আবার যেটা আমরা গতকাল দেখেছি, হামলার ভিডিও, চিত্র, ছবি, কন্টেন্ট বানানো, লাইভ ইত্যাদির কারণে কুয়েত গভর্নমেন্ট কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আর যেটা কুয়েতের আইনে রয়েছে, এই ধরনের ভিডিও করলে যারা করবে তাদের 3 বছরের জেল বা দেশে ডিপোর্টও করে দিতে পারে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কুয়েত গভর্নমেন্ট সবকিছু পরিস্থিতি স্বাভাবিক আছে, জীবনযাত্রা মান সবকিছু স্বাভাবিক। প্রবাসীরাও তাদের দৈনন্দিন আগের মতোই কাজ যাচ্ছেন, আসতেছেন। তারপরে মাঝে মধ্যে হয়তো যখনই সতর্কতা এলান দেয়, তখন প্রবাসীদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায়। সতর্কতার মধ্যে আসলে থাকতে হচ্ছে, আর নিষেধাজ্ঞা তো আছেই, আপনি বলছিলেন। ধন্যবাদ সাদেক রিপন, যুক্ত হয়েছেন কুয়েতের খবর জানানোর জন্য।
ইলিয়াস খান, আপনার কাছে যদি একটু আসে, সেটি হচ্ছে আমাদের একজন অতিথি বলছিলেন যে জ্বালানির থেকেও বেশি কিন্তু এখন চিন্তার জায়গা সেটা হচ্ছে রেমিটেন্সের বিষয়টি। কারণ এখন যদি রেমিটেন্সের প্রবাহটা ঠিক রাখা না যায় এই যুদ্ধের কারণে, আমরা তো আসলে অনেকটা রেমিটেন্স নিব, আমাদের বিশাল একটা অর্থনীতির জায়গাটা আসে এখানে না, আছে। দেশ তো টিকে আছে মূলত রেমিটেন্স অবশ্যই। বড় বিষয়, তো আরেকটা হচ্ছে গার্মেন্টস, এই দুটো তো মূল জিনিস। তো রেমিটেন্সটা ডিসরাপ্ট করবে এখানে যদি এরকম সংঘর্ষ হয়। যেমন ধরুন অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, কাতার 1 মাস সময় বাড়িয়েছে ভিসার, এবং বাংলাদেশে যারা আসেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা, তারা কিন্তু একদম ছুটি পুরোটা কাটিয়ে যান একদম 2-1 দিন আগে, তো অনেকে তো যেতে পারেননি। সুতরাং তারা অন্যান্য দেশে যদি ভিসা না বাড়ায় মেয়াদ, তাহলে তো সমস্যা হবে। এবং কি ধরনের তাহলে এখন এবং এমনও হতে পারে, আমরা তো অ্যাকচুয়াল পিকচার পাচ্ছি না, আমাদের ভাইরাও বলতে পারলেন না, তাদের কিন্তু বিধিনিষেধ আছে। যদি বেশি ক্ষয়ক্ষতি হয় এই দেশগুলোতে, আরব দেশ, মিডল ইস্টের দেশগুলোতে, তাহলে তো এমনও হতে পারে যে অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান তাদের কর্মী ছাঁটাই করবে। বিশেষ করে বাংলাদেশি যারা কর্মী আছে এদের ছাঁটাই করতে পারে, সেটি একটা ঝুঁকি আছে। আবার একটা পজিটিভ দিকও আছে। পজিটিভ দিক হচ্ছে যদি ধ্বংসস্তূপ হয় তখন কিন্তু আমার লোক লাগবে, তখন তো বাংলাদেশি লোক, আমাদের দেশের লোক যারা যান তারা কিন্তু এইসব কাজ বেশি করেন। সুতরাং ঝুঁকিও আছে, আবার তবে ঝুঁকিটাই বেশি। একটু আগে ডক্টর আমানুল্লাহ তিনি যেটি বললেন যে 1 লক্ষ, সরি, 1 কোটি, প্রায় 1 কোটি 1 কোটি লোক ওখানে থাকে। এরা তো জানেন যে বিশেষ করে 24 সালের 5ই আগস্টের পরে রেমিটেন্স কিন্তু আরও বেশি পাঠাচ্ছে, যে কারণে আমাদের যে রিজার্ভ তলানির দিকে গিয়ে ঠেকেছিল, এই রেমিটেন্স কিন্তু বিশাল একটি ভূমিকা রেখেছে। সুতরাং যুদ্ধ যদি প্রলম্বিত হয় এর নেগেটিভ প্রভাব পড়বেই। আমি মনে করি একই সঙ্গে তেলের কথা যেটি বলেছেন, যে তেলের দাম যদি বেড়ে যায় এর প্রভাব কিন্তু বাংলাদেশের সর্বত্র পড়বে, সব মানুষকে স্পর্শ করবে। কারণ তেল ছাড়া তো দেশে কিছু চলবে না। এই আমি পণ্য পরিবহন থেকে শুরু করে সব কিছু তেলের উপর নির্ভরশীল। এখন কৃষিকাজ চলছে, সেটি যদি ঠিকভাবে করা না যায়, উৎপাদন ঠিকভাবে হবে না, বিরাট সংকট সৃষ্টি হবে। তো আমাদের প্রত্যাশা করা উচিত, আমরা প্রত্যাশা করি যুদ্ধটি যেন বেশি প্রলম্বিত না হয়, যত দ্রুত। আপনি যে শঙ্কার কথা হয়তো চাচ্ছেন না, কিন্তু তারপরেও পরিস্থিতির কারণে হয়তো বলছেন যে আমাদের তেল থেকে শুরু করে আমাদের হচ্ছে রেমিটেন্সের উপর হচ্ছে একটা প্রভাব যে পড়ার কথা। সরকারের এখন থেকে কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমি সরকারকে ধন্যবাদ জানাই। আমি সোফার জানি যে কুয়েত যে কাতার যে 1 মাস বাড়িয়েছে, সরকার কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করেছে। অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত যাতে ভিসার মেয়াদ বাড়ায়। কারণ অনেক প্রতিষ্ঠান আছে মধ্যপ্রাচ্যে যারা 1 দিন পরে গেলে আর চাকরি থাকে না, তো অনেকে তো যেতে পারেনি, বিরাট অংশ যেতে পারেনি। সুতরাং তারা এবং সামনের দিনগুলোতে হয়তো অনেকে যেতে পারবেনও না, কারণ এটা আসলে অনিশ্চয়তার জায়গা একটা রয়ে গেছে। কারণ যে মানুষগুলো যায় তারা তো আসলে একদমই সর্বস্ব তাদের দিয়ে আসলে যায়, কম বেশি আমরা জানি। এখন পরবর্তীতে তারা যদি যেতে না পারেন, তাহলে সেই মানুষগুলোর দেশে কর্মসংস্থানের জন্য তো নিশ্চয়ই একটা পরিকল্পনা থাকা উচিত। সেটি তো বিএনপির এসে ছিল, আপনি জানেন যে তারা যে ইশতেহার ঘোষণা করেছে সেখানেও কিন্তু ছিল যারা রেমিটেন্স যোদ্ধা যারা ফেরত আসবে 10 বছর পরে, বিভিন্ন সময় মেয়াদ আজকে তাদেরকে কীভাবে ফ্যাসিলিটেট করা যায় সেই চেষ্টা কিন্তু করবে। তবে সরকার এখনই প্রিপারেশন নেওয়া উচিত এই মেয়াদ বাড়িয়ে যাতে রেমিটেন্স যোদ্ধারা যেতে পারেন, সেভাবে সে ধরনের কূটনৈতিক যোগাযোগ থাকা উচিত। পজিটিভ দিক হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আক্রান্ত হচ্ছে তাদের সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। সব তো মুসলিম দেশ, তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব ভালো। সুতরাং তারা বাংলাদেশের সংকটটা উপলব্ধি করবে আমি আশা করি। তবে সবচেয়ে ভয় হচ্ছে ওই যেটি আমি আগেও বলেছি, যদি অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, ধরুন নানা ধরনের প্রতিষ্ঠান তারা কাজ করে, সব প্রতিষ্ঠান যদি বেশি করে ক্ষতিগ্রস্ত হয়, তখন হয়তো তারা এই রেমিটেন্স যোদ্ধাদের রাখবেই না। সুতরাং সরকার এখন থেকে প্রিপারেশন নেয় যে সংকট কিছু না কিছু হবে, এটি বলতেই হবে।